ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। শীর্ষ ব্যবসায়ীদের সরকারের সঙ্গে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। আইনের মাধ্যমেই হবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার, জানিয়েছেন রিজওয়ানা। শ্রমিক অসন্তোষ নিয়ে বিদেশি ষড়যন্ত্র চলছে বললেন আসিফ। পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। দেশবাসীর প্রতি অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান। এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায়ে সাবেক ৩ কমিশনারের বিচার চান রাজনীতিকরা। সব দলের মতামত নিয়ে ইসি গঠনের পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া দিশা। এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল লক্ষ্য পূরণের জীবনপণ আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে ডক্টর ইউনূস এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল বিজনেস ডায়ালগের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু অসৎ ব্যবসায়ীর জন্য রপ্তানি খাত হুমকির মুখে পড়েছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, শ্রমিক অসন্তোষে বহিরাগতরা অস্থিরতা সৃষ্টি করছে। এতে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তারা। দেশে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ শূন্যতা সৃষ্টি হয়েছে, যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই সুযোগে কিছু দুষ্কৃতকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে, যার একটি বড় প্রভাব পড়েছে রপ্তানি সহ সকল শিল্প কারখানা। বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে হলে শ্রমিক দক্ষতা, উৎপাদন ও প্রযুক্তির ব্যবহারের তাগিদ দেন পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা। বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই যা করতে হবে তা হলো উৎপাদনশীলতা আরও বাড়াতে হবে, দক্ষতা, শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে যেতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তখনই তো আপনার ডিসেন্ট ওয়ার্ক, ভালো ওয়েজ দিতে পারবেন, তাই না? আপনার প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, সাথে অফকোর্স রেগুলেটরি আপনার কিছু সাপোর্ট আপনাদেরকে আমরা দিতে চেষ্টা করব। ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে সবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার যেটুকু সময় দায়িত্বে থাকবে সবাইকে নিয়ে টিম হিসাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এই সুযোগ না আসলে আমাদের যে পতন ধরেছিল, সে পতন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। হঠাৎ করে সমস্ত বাধা আমাদের কাছ থেকে চলে গেল। আমরা আর পতন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। লক্ষ্য স্থির থাকলেই তা বাস্তবায়ন হবে মন্তব্য করে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই, এই হবে আমাদের সফল। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার করা হবে আইনের মাধ্যমেই, তবে প্রত্যাবর্তন কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে পরিষ্কার কিছু বলেননি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও বলেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ার পরই হবে জাতীয় নির্বাচন। এদিকে শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সংলাপের মাধ্যমে যাবতীয় সংস্কার শেষেই দেশে জাতীয় নির্বাচন করা হবে। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরে আমরা নির্বাচনের কথা ভাবছি। তিনি আরো বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ থাকায় আইনের মাধ্যমেই তার বিচারের ব্যবস্থা করা হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার
মুখপাত্র হিসাবে বিচারের প্রক্রিয়াতে তাকে থাকতে হবে। যখন আইনি প্রসেসটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বকেয়া বেতনের জন্য যে আন্দোলন ও বিশৃঙ্খলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তা শ্রম আইনের কমিটির মাধ্যমে সমাধান করা হবে। যারা শ্রমিক অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে তাদের শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। রিপোর্ট পেয়েছি যেটা আসলে আমাদেরকে ওই দিকেই ইঙ্গিত করে। রেজাল্ট দেখে আসলে লক্ষণটা বোঝা যায়। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে যে আনরেস্ট আছে এটা নিয়ন্ত্রণে আসবে। সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে পর্যায়ক্রমে 6টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে বলেও জানান উপদেষ্টা। 6 জন উপদেষ্টা সেখানে ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সেটা লিডে ছিল। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে 219টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে 86টি কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ এবং বাকি 133টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। এছাড়া শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা সহ ঢাকা ইপিজেডের কারখানাগুলো চালু রয়েছে। বৃহস্পতিবার সকালে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পোশাক কারখানায় অস্থির পরিস্থিতিতে টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। শ্রমিক ভাইদের একদম স্পষ্ট আহ্বান জানাতে চাই, আপনারা কাজে ফিরে যান। শ্রমিক ভাইরা, আমরা আপনাদের জন্যই আমরা আছি। প্রতিটা বিষয় আমরা অ্যাডজাস্ট করব, কিন্তু রাস্তায় এরকম ব্লকেট করে বা এরকম ব্যারিকেড দিয়ে এই রাস্তা বন্ধ করে অথবা কোনো ফ্যাক্টরি বা ওয়ার হাউসে গতকালকেও আগুন দেওয়া হয়েছে, এটা তো কোনোভাবেই কাম্য নয়। সেনাবাহিনী আছে, এখন কিন্তু তাদেরকে আমরা বাইরে দেখতে চাই না। আমরা আপনাদের মাধ্যমে যেটা আহ্বান জানাবো, এই ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তারা বাইরে থাকবে না, তারা ভিতরে থাকবে। পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী হাসিনা ভারতে বসে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তাতে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল। আর জানাচ্ছেন হুমায়ুন কবির। আগামী 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশ সফল করতে নয়াপল্টন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার চক্রান্ত চলছে। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্র সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। এদিকে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটাপূর্ণ একটা অবস্থায় ঠেলে দেওয়া বিগত সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমইতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অপরাধে রকিব হুদা ও আবাল কমিশনের বিচার দাবি করেছেন রাজনীতিকরা। গণহত্যা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার চাইলেও কোনো দল নিষিদ্ধের বিপক্ষে মত দিয়েছেন তারা। সব দলের মতামত নিয়েই নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন তারা।
এমআর আসাদের প্রতিবেদন। মেয়াদ পূর্ণ হওয়ার 2.5 বছর আগে গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ 5 কমিশনার। একদলীয় নির্বাচন করার অপবাদ মাথায় নিয়ে বিদায় বেলায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সহ কমিশন ঢেলে সাজানোর পরামর্শ দেন বিদায়ী সিইসি। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। দায়িত্ব পালনের শেষ সপ্তাহে কমিশন নিবন্ধন দেয় আমার বাংলাদেশ পার্টি সহ কয়েকটি দলকে। যদিও এবি পার্টির অভিযোগ নিবন্ধন নিয়ে কারসাজি করেছে আউয়াল কমিশন। এই দলগুলো যদি নিবন্ধনের যোগ্যই হবে তাহলে তোমরা আগে দাও নাই কেন? এটার জন্য অবশ্যই এদেরকে জবাবদিহিতা মুখোমুখি হওয়া উচিত। আর 2 নম্বর হচ্ছে, যদি তারা সত্য হয়ে থাকে যে তারা নিবন্ধন দেয় নাই আগে কোনো কারণে, তাহলে এখানে সে ব্যাখ্যাটা লেখা উচিত। গণসংহতি আন্দোলন তারাও কিন্তু একটা কার্যকর রাজনৈতিক দল এবং তারা কিন্তু আদালত থেকে রায়ও পেয়েছে। তাহলে এই নির্বাচন কমিশন তো যাওয়ার আগে গণসংহতি আন্দোলনকেও তারা নিবন্ধন দিতে পারত। ফলে সে এখানে অনেকগুলো ফ্লজ রেখে সে হঠাৎ করে সে রেজিগনেশন করেছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অপরাধে বিগত 3টি কমিশনের বিচার দাবি করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সাংবিধানিক দায়িত্ব পালন না করে তারা বাস্তবে অতীতের সরকারের একটা অঙ্গ সংগঠনের মতন ভূমিকা পালন করতে যে তারা গোটা নির্বাচনী ব্যবস্থাকে তারা বিপর্যস্ত করেছেন। সার্চ কমিটি নয়, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন কমিশন গঠনের পরামর্শ রাজনৈতিক দল দুটির। অনেক দল আছে নিবন্ধন পেয়েছে হাইব্রিড পন্থায়, একেবারে কিছুই নাই, অযথা তাদেরকে ডিজিএফআইএনএস এর মাধ্যমে তাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে। এই দলগুলোর নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত হতে হবে এবং মানুষ যাতে একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে হাঁটতে পারে, এটার জন্য এই নির্বাচন কমিশনের কাছে আমরা সেটা প্রত্যাশা করি। পুরনো সার্চ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনের কোনো সুযোগ নেই। কি আইনে হবে, কি পদ্ধতি হবে, এটা নিয়ে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন। রাজনৈতিক দল নিষিদ্ধের ফলাফল কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না বলেও মত দেন তারা। যারা অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় আনা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রশাসনে অস্থিরতার কথা স্বীকার করে নতুন সরকার সেখান থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর কথাও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় পুলিশের ভূমিকা ও সমালোচনার কারণে বাহিনীর সদস্যরা এখনও সক্রিয় হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আপত্তিকর ধারাগুলো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে, প্রয়োজনে আইনটি বাতিল হতে পারে বলেও জানান তিনি। আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটা আমরা অস্বীকার করব না। এবং একটা যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আমাদেরকে ফেস করা লাগতেছে, ফলে আমরা কিন্তু কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নাই। ফলে আমাদের নানা দিক থেকে নানা সমস্যা আসছে এবং সেই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি দেওয়া আসছে, সেগুলো কিন্তু আমাদেরকে ফেস করা লাগতেছে। শ্রমিক অসন্তোষ চলছে। তবে প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে। প্রশাসনের উপর চাপ প্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র জনতার একার পক্ষে দেশ সংস্কার সম্ভব নয়, সংস্কারের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক সহ সবার সহযোগিতা এবং আন্তরিকতা দরকার। কক্সবাজারে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে শিক্ষার্থীরা, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে। ছাত্র নাগরিক এখানে যারা রয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো, আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো, প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব, সেই বলার ধরনটি যেন আমাদের কখনোই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি। টাকার বিনিময়ে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা।
গত এক মাসে সীমান্তের অন্তত 20টি পয়েন্ট দিয়ে 10,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরে ঠাঁই নেয়া রোহিঙ্গাদের কারণে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে নাফ নদী পাড়ি দিয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢুকে পড়ছে। দালালের সহায়তায় টেকনাফ সীমান্ত পেরিয়ে এইসব রোহিঙ্গা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন শিবিরে। গত এক মাসে সীমান্তের অন্তত 20টি পয়েন্ট দিয়ে 10,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানান স্থানীয়রা। অনুপ্রবেশের জন্য মংডু সীমান্তে জড়ো হয়েছে আরো প্রায় 1.5 লক্ষ। দীর্ঘদিন ধরে মায়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। মংডু টাউনে থাকা সেনা ও বিজিবির দুটি ব্যারাক দখলের জন্য প্রাণপণ লড়াই করছে আরাকান আর্মি। গোলাগুলির পাশাপাশি দুই পক্ষ থেকে ছোড়া হচ্ছে মর্টার শেল, গ্রেনেড, বোমা, চালানো হচ্ছে ড্রোন হামলা। ফলে প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা ছুটে আসছে বাংলাদেশ সীমান্তে, অপেক্ষা করছে টেকনাফে অনুপ্রবেশের। 2017 সালে আগস্টে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন এবং সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা চালায় রোহিঙ্গা জনগোষ্ঠী ভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান সেলভেশন আর্মি আরসা। জবাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সরকারি বাহিনী। সেনা সদস্যদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে আরাকান থেকে 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। প্রায় 95 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের 4 সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালতের বিচারক মোহাম্মদ শামস জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন। আদেশে 4 নভেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বছরের 15 নভেম্বর বাচ্চু ও তার পরিবারের 4 সদস্যদের সম্পদ জব্দের আদেশ দেন আদালত। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার গুলিস্তান শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের কাছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের টাকা আত্মসাতের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। এ সময় ভুক্তভোগী মান্নান মিয়া অভিযোগ করে বলেন, 2012 সালে চুক্তিপত্রের মাধ্যমে দোকান বুঝে পেলেও 2022 সালে আওয়ামী লীগের লোকজন তা দখল করে নেয়। আদালতের বারিন্দা ঘুরতাছি, আমি কোনো ন্যায় বিচার আজ সুন্দর পাই নাই অন্তর্ভুক্ত সরকারের কাছে। আগে তো বিচার পাই নাই, আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন করছি। রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভারতের আগরতলা পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত ভারতীয় প্রকৌশলী ও কর্মীরা দেশে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে কাজ। সড়কের বিধ্বস্ত অংশ সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ শাহজাদার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,991 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 50.58 কিলোমিটার 4 লেন সড়ক। 2020 সালের ফেব্রুয়ারিতে প্রকল্পটির কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এপকনস ইনফ্রাস্ট্রাকচার। 2023 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2025 সালের জুন পর্যন্ত। তবে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নিরাপত্তা ইস্যুতে দেশ ছাড়ে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মীরা, ফলে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। দীর্ঘ রাস্তার বিভিন্ন অংশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে প্রায় দিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন এ পথে চলাচলকারীরা। বর্তমান যে সরকার আছে ওরা দ্রুত গতিতে আমাদের রাস্তার সংস্কার কাজ শুরু করা দরকার। বৃষ্টি না হলে ধুলাবালু এলাকাবাসী আমরা ভোগাভোগ দিয়েছি। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা সিলেট রুটে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে দুর্ঘটনার পাশাপাশি যানবাহনেরও ক্ষতি হচ্ছে বলে জানান যান চালকরা। এই রুটে গাড়িতে অনেক সমস্যা, ডিস্ট্রিক্ট ট্রাক আছে, এগুলো আপনার গাড়িটা উল্টায় পড়ে যায়, প্রায় সময়ের কোনো সমস্যা। প্রকল্পের কাজ শুরুর বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সড়কের বিধ্বস্ত অংশগুলো স্বল্পমেয়াদী মেরামতে বিশেষ উদ্যোগের কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আন্তর্জাতিক চুক্তি
চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে। উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিই। আপাতত স্বল্প মেয়াদী যে মেরামত আমরা নরমালি এইচবিবির মাধ্যমে করে থাকি। আমরা এই ধরনের একটি কাজ করার জন্য পরামর্শ দিয়েছি প্রকল্পকে। জনদুর্ভোগ লাঘবে প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। বাংলাদেশের টেলিকম খাতের বিটিএসগুলোতে ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদনে একটি সমঝোতা সই করেছে হুয়াওয়ে ও ওয়ালটন। হাইওয়ে বাংলাদেশের সিইও পেন জুনফিং এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। আরও ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আলম অভি, গ্রামীণফোন টেকনোলজি ডিভিশনের টাওয়ার ইনফ্রার পরিচালক ও প্রধান আব্দুর রায়হান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলার খবর। শান্তকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে, ডাক পড়েছে জাকের আলীর। শরীফুল শতভাগ ফিট না হওয়ায় টেস্ট দলে রাখা হয়নি বলে জানান নির্বাচক হান্নান সরকার। তবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে তিনি খেলায় ফিরবেন বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজা আলাউদ্দিনের রিপোর্ট। চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। এবার দল ঘোষণা করল বাংলাদেশও। বাংলাদেশ স্কোয়াডে চমক হয়ে এসেছে জাকের আলী অনিক, আর ইনজুরিতে ছিটকে গেছে পেসার শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চোট পান শরীফুল। সেই চোট থেকে শতভাগ ফিট না হওয়ায় তাকে টেস্টে রাখা হয়নি বলে জানান নির্বাচক হান্নান সরকার। শরীফুল আসলে 100% ফিট বলা যাবে না, কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল, যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট 11-এ পাকিস্তানে। জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন, সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে। শরীফুল ছাড়া ভারত সফরে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ সহ 4 পেসারকে রাখা হয়েছে। তবে সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে ফিরবেন শরীফুল। সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, তো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। সেই জায়গা থেকে যেহেতু 100% ফিট না, আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না, বিকজ আপনারা জানেন যে টেস্ট স্কোয়াডে আমাদের এখন কম্পিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি। 19 সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে, আর কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর। দুটো ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যালেঞ্জ থাকবে, বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল, আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। তো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব। এদিকে পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন আসিফ মাহমুদ। প্রায় প্রতিটি ফেডারেশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিয়মিত অবকাঠামো পরিদর্শনে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার অনেকটা হুট করেই বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় দোকান পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন আসিফ মাহমুদ। বাস্তবে না আসলে তো অনেক ইনফরমেশন গ্যাপ হয়, এবং আপনারা তো জানেনই। তো দেখার চেষ্টা করলাম যে আমাদের তো সরকারি খাতায় আসলে এই দোকানগুলোর ভাড়া 26 টাকা পার স্কোয়ার ফিট। তো প্রাইমারিলি আমি যতটুকু ইনফরমেশন পেলাম, আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি ওনাদেরকে। সে অনুযায়ী প্রায় 217 টাকা 220 টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন।
নারী এ দলের ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোর পিসারা ওভালে টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে হারিয়ে 112 রানে থামে স্বাগতিকদের ইনিংস। 35 বলে দলের সর্বোচ্চ রান 43 করেন কৌশলী নোথাঙ্গা, আর সফরকারীদের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। জবাবে ব্যাট করতে নেমে 7 বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। 5-4 ও 1 ছক্কার মারে 44 বলে দলের সর্বোচ্চ রান 48 আসে শামীমা সুলতানার ব্যাট থেকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। শীর্ষ ব্যবসায়ীদের সরকারের সঙ্গে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। আইনের মাধ্যমেই হবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার, জানিয়েছেন ব্রিজবানা। শ্রমিক অসন্তোষ নিয়ে বিদেশি ষড়যন্ত্র চলছে, বললেন আসিফ। পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। দেশবাসীর প্রতি অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান। এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায়ে সাবেক 3 কমিশনারের বিচার চান রাজনীতিকরা। সব দলের মতামত নিয়ে ইসি গঠনের পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।